রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেছেন সাকা ও মুজাহিদ। আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার। স্বাধীনতা বিরোধী যে কোনো চক্রান্ত মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। মুক্তিযোদ্ধাদের ভাতা 10,000 করার ঘোষণা। জোর যার মুল্লুক তার নীতিতে চলছে রিকশা। ইচ্ছে মতো ভাড়া আদায়, কয়েকবার উদ্যোগ নিয়েও পিছিয়ে এসেছে সিটি কর্পোরেশন। এবং পশ্চিমা সংস্কৃতির প্রলোভনে সন্তানকে মাদকের পথে ঠেলে দিচ্ছেন অসচেতন অভিভাবকরা। নারী মাদকাসক্তের বেশিরভাগই ইংলিশ মিডিয়াম শিক্ষার্থী। আসসালামু আলাইকুম। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি নেভিকা ফারা। সংবাদে এছাড়াও থাকছে, গেল সপ্তাহের আলোচিত ঘটনা নিয়ে সাপ্তাহিক আয়োজন আলোচিত খবর। রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেছেন সাকা ও মুজাহিদ। দর্শক এখন জেল গেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, আমরা এই মুহূর্তে জানতে পেরেছি যে সাকা এবং মুজাহিদ দুজনেই রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেছেন। তো এই ব্যাপারে আপনার কাছে এই মুহূর্তে বিস্তারিত কি তথ্য আছে? দুঃখিত দর্শক, যান্ত্রিক গোলযোগের কারণে আমরা এখন সংযোগ স্থাপন করতে পারছি না, কিন্তু পরবর্তীতে আমরা আবার আরাফাতুর রহমানের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা 5,000 থেকে বাড়িয়ে 10,000 টাকা করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। এ সময় স্বাধীনতা বিরোধী যে কোনো চক্রান্ত মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর আগে সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। মারুফ রেজার রিপোর্ট। 1971 সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে গঠিত হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী। দিবসটির স্মরণে প্রতিবারের মতো এবারও ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর নিজ বাহিনীর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ। শ্রদ্ধার আনুষ্ঠানিকতা শেষে সেনানিবাসে সশস্ত্র বাহিনীর বিভাগে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী জানান, স্বাধীনতার লক্ষ্য অর্জন ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করছে সরকার। আমরা প্রতিটি উপজেলায় কমপ্লেক্স ভবন করব, যেখানে ওইসব এলাকায় যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই ইতিহাসগুলি এবং স্মৃতিচিহ্নগুলি সংরক্ষণ করা হবে। সকল মুক্তিযোদ্ধাদের ডাটাবেস করা এবং সেই সাথে সাথে তাদের যে মূল সনদগুলি সেগুলি 9টি নিরাপত্তা বারকোড সহ এই সনদ প্রদানের বিষয়টা আমরা বিবেচনা করছি, যাতে ভবিষ্যতে আর এই তাদের নাম কেউ মুছে ফেলতে না পারে। স্বাধীনতার চেতনায় দেশ গড়া সরকারের মূল লক্ষ্য জানিয়ে দেশের অগ্রযাত্রায় সকল বাধা মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আজকে বাংলাদেশের এই অগ্রযাত্রা যাতে কেউ রোধ করতে না পারে তার জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিজয় অর্জন করে স্বাধীনতা আমরা পেয়েছি, আমরা বিজয় অর্জনকারী দেশ। সবসময় বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নিচু করে নয়। সেই আত্মবিশ্বাস নিয়েই আমাদের কাজ করতে হবে, তাহলেই আমরা পাবো এই দেশকে উন্নত সমৃদ্ধ
দেশ হিসেবে গড়ে তুলছে। এদিকে সেনানিবাসের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যান 3 বাহিনীর প্রধানগণ। মারুফ রেজা, RTV, ঢাকা। জোরজার মূল্যোক্তার নীতিতে রাজধানীতে চলছে রিকশা। এলাকা বা দূরত্বের তোয়াক্কা না করে যাত্রীদের কাছ থেকে ইচ্ছে মতো ভাড়া আদায় করছেন রিকশাওয়ালারা। তেমন বিকল্প না থাকায় জিম্মি সাধারণ মানুষ। এ অবস্থায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, কয়েকবার উদ্যোগ নিয়েও যানজটের কারণে ভাড়া ঠিক করে দেয়া থেকে পিছিয়ে এসেছে তারা। আতিকা রহমানের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব, ক্যামেরায় ছিলেন নিহার নন্দী। রাজধানীতে এমন দৃশ্য আর এখন নতুন নয়। রিক্সা চালকরা লাগাম ছাড়া হওয়ায় হরহামেশা বিড়ম্বনার শিকার হচ্ছেন রাজধানীবাসী। রিক্সায় চড়েন অথচ ভাড়া নিয়ে বসতে হয় নাই এমন মানুষ খুঁজে পাওয়া ভার। নিউ মার্কেট যাবো, একবার আসলাম 15 টাকা দেওয়া, কিন্তু এখন যাচ্ছে 25 টাকা, কিছুক্ষণ আগে ছিল 35 টাকা। আর এটার কোনো নির্ধারিত নাই। এক এক সময় তো এক এক রকমই দিতে হয়, কখনো 50, কখনো 60, মানে ইচ্ছা মতো। যাবো না বললে তো কিছু করার থাকে না, অন্য রিক্সা খুঁজতে হয়, এটা নিয়ে অনেক প্রবলেম হয়। তাদের অভিযোগ, প্রতিদিন সকালে অফিস, স্কুল, কলেজগামী মানুষের চাপের অজুহাতে বাড়তি ভাড়া গুনতে হয়। একই অবস্থা হয় বিকেলেও। তো রিক্সা তো পাওয়াই চায় না, আর যদি রিক্সা পাই দেখা যায় 20 টাকার রাস্তা তারা 40 টাকা 50 টাকার নিচে আসতেই চায় না। এখান থেকে স্টপ কোটার গলিতে যাব, এটা অ্যাকচুয়ালি ভাড়া 10 টাকা, বাট ওরা চায় 20 টাকা চায়। এটা জাস্ট টু মাচ। আমি যখন ইউনিভার্সিটি থেকে আসি 70-80 সময় নিচে তো যাবেই না যখন সকালবেলা যেতে চাই। 50-40 টাকা লেজিটিমেট ভাড়া। কাগজ কলমের নিয়ম অনুযায়ী এলাকা ভেদে কিলোমিটার হিসেবে সিটি কর্পোরেশনের বেঁধে দেওয়া ভাড়া অনুযায়ী রিক্সাওয়ালারা যাত্রী নেবেন। আর বাস্তবতা হলো যেমন খুশি তেমন হাঁকো এবং মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে পকেট কাটো। আমার বাসা থেকে এখানে আসতে গেলে তো 25 টাকা, এখন 40 টাকা চেয়ে বসে রিক্সাওয়ালা। লোকজন চলার কোনো পরিবেশ রাস্তাঘাটে নেই, রিক্সা গায়ে উঠাই দিচ্ছে, গাড়ি গায়ে উঠাই দিচ্ছে, মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে রোজানা। যেমন এখান থেকে আপনি একটা নিউ মার্কেট যান, কতটুকু? এখানে 3 কিলো, 50 টাকা 80 টাকা রিক্সা ভাড়া চায় বসবে। আমাদের 50 টাকা 100 টাকা দিয়ে যাওয়ার মতো এখান থেকে অ্যাবিলিটি নাই। এই জন্য সরকারের উচিত যে রিক্সার একটা লেন তৈরি করে দেওয়া, রিক্সার ভাড়াটা এটা ফিক্স করে দেওয়া। আজ হরতাল, কাল অবরোধ, পরশু ঈদ, এরপর পূজা। যাত্রীর পকেট কাটতে অজুহাতের অভাব নেই। রোদ হলেও বাড়তি ভাড়া, বৃষ্টি হলেও তাই। গ্রীষ্ম, বর্ষা, শীত কখনোই কোনো ছাড় নেই। হরতালে তো গাড়ি ঘোড়া ভাঙচুর করে ধরিয়া, তখন তো রিক্সের গাড়ি চালান লাগে, এই জন্য বেশি। বৃষ্টির মতো বৃষ্টিতে ভিজে গাড়ি চালান লাগে। ঈদের সময় তো এটা ঈদ বোনাস দিতে বৃষ্টি আমরা কষ্ট করে ভিজে যাচ্ছি, সেগুলো আমরা ভালো লাগছে। তবে রিক্সাওয়ালারা বলছেন, সরকার থেকে এই বিষয়ে কোনো নির্দেশনা না থাকায় তারা ইচ্ছা অনুযায়ী ভাড়া নেন। কেউ কেউ আবার যানজটকেও যুক্তি হিসেবে দাঁড় করালেন। কাজটা যারা ওর কাছ থেকে তো আর ভাড়া লওয়া যায় না বেশি, ঠিক আছে? যারা ভালো মানুষ ওরা ইচ্ছা করে মনে করেন ভাড়া 2 টাকা বেশি দেয়। যাত্রীর দাম কইলে যাত্রী যেমন নিতে পারে, এখানে রেট ভাড়া যেটা সেটাই নেই, কারোর কাছে 5-10 টাকা বেশি নেই। রাস্তা জাম প্রচুর, যাইতে লাগবে 2 ঘন্টা সময়, যেখানে 5 মিনিটে যাওয়া যায় ওখানে লাগবে 2 ঘন্টা সময়। এই জন্য রেট একটু বেশি চাই। এরকম বাস স্ট্যান্ডে ভাড়া আছে রেট করা, কিন্তু রিক্সার আমি এরকম দেইনি যে এমুক গলিতে এত ভাড়া বা রেট আছে, এরকম আমি রেট দেই। এই বিষয়ে দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, ঢাকার বাইরে রিক্সা ভাড়া নির্দিষ্ট থাকলেও রাজধানীতে তা সম্ভব হয়নি। কেন হয়নি তার কোনো সদুত্তর দিতে পারলেন না এই কর্মকর্তা। জনসংখ্যা অনেক বেড়েছে ঢাকা শহরে, সিটিতে, স্বাভাবিক কারণে রিক্সাও বেড়েছে এবং মানুষের যে যোগাযোগের যে একটা মাধ্যম, বিশেষভাবে আমি মনে করি স্বল্প আয়ের লোক, তাদের কিন্তু ওরকম কোনো সুযোগ নাই যে তারা অন্য সোর্সে যাক। তো কেউ রিক্সা চালায়, আবার কেউ রিক্সার যাত্রী হিসাবে সেখানে তারা যাচ্ছে। মূল্যস্ফীতির জাতাকলে প্রতিনিয়ত পিষ্ট হওয়া সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা কমাতে কর্তা ব্যক্তিরা কবে নড়ে বসবেন সে আশায় দিন গুনছেন সবাই। আতিকা রহমান, RTV, ঢাকা। দর্শক, আপনাদের আগেই জানিয়েছে যে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেছেন সাকা ও মুজাহিদ। দর্শক, এখন রেলগেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, আমরা জানতে পেরেছি যে সাকা এবং মুজাহিদ দুজনই আজ রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেছেন। তো এ ব্যাপারে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? না, যেটা সর্বশেষ আপনি যে কথাটি বললেন সেটা, এই আমরা যে ঢাকা জেলা প্রশাসনের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে আছি, সেই কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে আমরা বিভিন্ন অসমর্থিত সূত্রে জানতে পেরেছি যে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ওনারা প্রাণ ভিক্ষা চাওয়ার আবেদন করেছেন। তবে সর্বশেষ এখানে একটু
আগে, অর্থাৎ এখন থেকে 4-5 মিনিট আগে যে ঘটনাটি ঘটেছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী এখানে এসেছেন এবং উনি দেখা করার জন্য এখানে আবেদন করছেন এবং উনি ঠিক যে অনুসন্ধানের জায়গাটি রয়েছে ওই জায়গাটিতে উনি সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবীটা রয়েছে। এছাড়া এখানে সকাল 9:30টায় ঢাকা জেলা প্রশাসনের 2 জন ম্যাজিস্ট্রেট এসেছেন, তানভীর মোহাম্মদ আজিম এবং হচ্ছে যে আশফাক নামে 2 জন ম্যাজিস্ট্রেট এসেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি তানভীর মোহাম্মদ আজিম উনি 27 BCS এর যে অফিসার উনি এসেছেন এখানে, ওনারা এখনো পর্যন্ত এখান থেকে বেরোননি এবং আমরা ওনাদের সাথে আসলে সকাল থেকেই দাঁড়িয়ে আছি ওনাদের সাথে কথা বলার জন্য, যে আসলে সুনির্দিষ্টভাবে ওনারাই বলতে পারবেন যে প্রাণ ভিক্ষা চেয়েছেন কিনা বা কোন প্রক্রিয়ায় এই প্রাণ ভিক্ষাটা আগাবে। তবে গতকালকে আপনি জানেন যে গতকালকে এই 2 মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আইনজীবীদের কথা বলতে তাদের সাথে দেখা করতে দেওয়া হয়নি, কিন্তু আজকে আবার সেই দেখা করার আনুষ্ঠানিক প্রক্রিয়াটা চলছে। আপনি জানেন এখানে একটা জিনিস বলে রাখা দরকার, আমরা যারাই এই মৃত্যুদণ্ড নিয়ে প্রেডিকশন করছি তারা সবাই হচ্ছে জেল কোড নির্ধারণ করে আসলে প্রেডিকশনগুলো বিভিন্ন জন করছে যে 7 দিনের সময় দিতে হবে বা বিভিন্ন রকমের কথাগুলো বলছে। কিন্তু আপনি জানেন যে গত পরশুদিন বিকেলে আইনমন্ত্রী যে ব্রিফিংটি করেছিল সেখানে উনি সুনির্দিষ্টভাবে বলেছেন যে জেল কোর্টের কোনো বিধান যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে বা যে ওনাদের রায় কার্যকরের ক্ষেত্রে কার্যকর হবে না। উনি বলেছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি জেল কোর্টের বিধান না মানলেও চলে, এরকম একটি কথা ওনারা বলেছেন। তো এখানে বলা যাচ্ছে যে সুনির্দিষ্ট টাইম ফ্রেম বলা যাবে না এবং তখনই আসলে আইনমন্ত্রী জানিয়েছিলেন যে সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারা মিলে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তের উপরে অনেক কিছু নির্ভর করবে। সর্বশেষ যে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের রায় কার্যকর আজকে হবে কিনা সেই ব্যাপারেও কোনো সুনির্দিষ্ট তথ্য এখনো কারো কাছে নেই, তবে সবাই অসমর্থিত সূত্র নিয়ে কথা বলছে। তবে কারা কর্তৃপক্ষ এবং যারা অভিজ্ঞ আছেন তারা আমাদের জানিয়েছেন যে যদি আজকে যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আত্মীয় স্বজন আজকে সন্ধ্যার আগে দেখা করতে আসেন, অর্থাৎ তাদের সাথে দেখা করতে পারেন এবং অনুমতি পান, তখন হয়তো বোঝা যাবে যে মৃত্যুদণ্ড আজকে কার্যকর হচ্ছে কিনা। এবং রাষ্ট্রপতির ক্ষমা সম্পূর্ণ রাষ্ট্রপতির উপরে বা অন্য বিষয়, তা না হলে আজকে যদি ওনারা পরিবারের লোকজন দেখা করতে আসেন তাহলে আমরা বুঝতে পারবো যে আজকে রাতের মধ্যেই রায় কার্যকর হবে। নাজিফা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ জেলগেট থেকে সবশেষ জানালেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। চলে যাচ্ছি পরের সংবাদে। পাশ্চাত্য সংস্কৃতিতে সন্তানদের গড়ে তোলার প্রলোভনে মাদকের অদৃশ্য চোরাবালির দিকে ঠেলে দিচ্ছেন অসচেতন অভিভাবকরা। এমনই অবাক করা তথ্য জানিয়েছেন সমাজবিজ্ঞানীরা। চিকিৎসকরা জানিয়েছেন নারী মাদকাসক্তের মধ্যে বেশিরভাগই অভিজাত ইংলিশ মিডিয়াম স্কুল কলেজের শিক্ষার্থী। মাসুদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রুহুল আমিন। অভিজাত পরিবারের মেয়ে মিথিলা 10 বছর বয়সে ইংরেজি মাধ্যমে 4র্থ শ্রেণীতে ভর্তি হয়। বন্ধুদের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে কয়েক মাসের মধ্যেই মিথিলা জড়িয়ে পড়ে নেশার জালে। আমার মা বাবা দুজনেই চাকরিজীবী, বাসায় কেউ থাকতো না, একা ফিল করতাম নিজেকে। আমার ফ্রেন্ডটা আমাকে সিগারেট হাতে ধরায় যে একদিন এটা ট্রাই কর, দেখ ভালো লাগবে। বন্ধুত্বের গভীরতা যত বাড়তে থাকে, নেশার জগতে বিচরণ ততই বাড়তে থাকে মিথিলার। একদিন 2 দিন ট্রাই করে এভাবে ওর সাথে ঘোরাঘুরি শুরু করি। তো লাউঞ্জে নিয়ে যাই, সেখানে আমাকে সীসা নেওয়ায়। মাদকের ভয়াল থাবায় ঘায়েল হয়ে পরিবারের সদস্যদের সঙ্গে অশোভন ব্যবহার, স্কুলে অনিয়মিত হওয়া, নানা ধরনের সমস্যায় ছাড়তে হয় ইংলিশ মিডিয়াম। এভাবে কেটে যায় মিথিলার 5টি বছর। কারো কথা ভালো লাগতো না, সবার সাথে চিল্লাচিল্লি করতাম, পড়াশোনা থেকে মনোযোগ উঠে যায়। আমার ভিতরে খুব অস্থির একটা ফিল হতো, মানে হাত পা চুলকাতো আর হাত পা খুব ব্যথা করতো। 5 বছর হয়ে যায় আমি এভাবে ছিলাম। এরপর তার ঠিকানা হয় রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা আহসানিয়া মিশনের মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে। মিথিলার মতো রাফিয়াও একই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। 9ম শ্রেণীর শিক্ষার্থী রাফিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন এক মাদকাসক্তের সঙ্গে। মাদকে রাফিয়া আনারি হলেও বয়ফ্রেন্ডের সঙ্গে মিলিয়ে চলতে গিয়ে নিজেও পটু বনে যান মাদকে। রিলেশন যে ছেলের সাথে হইলো, হি ওয়াজ লাইক টোটাল লাইক হি ইজ আ ভেরি গুড ড্রাগি। তখন আমার লাইফে জাস্ট শুরু, আস্তে আস্তে খাওয়া হইলো, টোটালি ড্রাগস ইনভলভ হইলো। মাদকে এগিয়ে গেলেও একসময় পিছিয়ে পড়েন পড়ালেখায়। তারও ঠিকানা হয় নিরাময় কেন্দ্রে। জব করতে গিয়ে প্লাস বয়ফ্রেন্ডের সাথে টাইম দিতে গিয়ে বেশিরভাগ টাইম
ওইখানে স্পেন্ড করা হতো, বাসে টাইম দিতে পারতাম না, স্কুলে কলেজ সব বাদ হয়ে গেছিল। তবে উচ্চবিত্ত ঘরের আদরের দুই দুলালি চিকিৎসা নিয়ে এখন ফিরে গেছেন স্বাভাবিক জীবনে। আমি এখন আমার ফ্যামিলির কাছে অনেক অনেক ভালো। এখন আমার বাবা মা আবার আগের মতো আমি আমার বাবা মাকে ফিরে পাইছি। আগে যে সমস্যা ছিল ঝগড়াঝাটি ইয়েতে ওগুলা কমছে। আমি একটা নর্মাল লাইফ লিড করা শুরু করছি। মিথিলা আর রাফিয়ার মতো এমন অনেক সম্ভাবনাময় জীবন ক্ষয়ে যাচ্ছে মাদকের আগ্রাসনে।